তো আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে। অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH একটা সমাজ, একটা রাজ্য বা একটা দেশ কোন বেসিক জিনিসের ওপর, কোন মূল ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে? শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান। বাকি সমস্ত কিছু এই তিনটে জিনিসের ওপর কানেক্টেড। এবং একটা সমাজ, একটা রাজ্য, একটা দেশ, একটা শহর, একটা পাড়া পর্যন্ত টিকতে পারে না, থাকতে পারে না, সেখানের মানুষগুলো শেষ হয়ে যায় যদি তাদের স্বাস্থ্য ঠিক না থাকে, শিক্ষা ঠিক না থাকে এবং কর্মসংস্থান ঠিক না হয়। এই রাজ্যে অদ্ভুতভাবে স্বাস্থ্য হোক, শিক্ষা হোক কিংবা কর্মসংস্থান সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। সবটা, হ্যাঁ সবটা ভেঙে পড়েছে। এ রাজ্যে রাস্তায় বসে আন্দোলন করতে হয় শিক্ষকদের, যাদের চাকরি চলে গিয়েছে তাদেরকে লাঠির বাড়ি খেতে হয়, এমনকি তাদের পুলিশের লাঠি পর্যন্ত খেতে হয়। এ রাজ্যে পড়ুয়া যারা, স্টুডেন্ট যারা, জয়েন্টের রেজাল্ট বেরোয়নি বলে যাদের ভবিষ্যৎ অন্ধকার, কিংবা যারা ডাক্তারি পড়তে চায় তাদের ভবিষ্যৎ পর্যন্ত অন্ধকার, তাদের রাস্তায় নেমে চিৎকার করে বলতে হয় এবার তো রেজাল্টটা বার করুন, নাহলে আমি পড়াশুনোটা করব কি করে। এবং হবু শিক্ষক যারা, যারা পরীক্ষা দিয়েছে, যারা পাস করেছে, যারা কাউন্সিলিং করেছে, তারপরেও তারা চাকরি পায়নি, তারা পর্যন্ত রাস্তায় বসে থাকে, কিন্তু তাদের উপর পুলিশের লাঠি এবং নির্যাতন চলে। প্রশ্ন হচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখিয়েছিলেন, ডাবল চাকরির স্বপ্ন দেখিয়েছিলেন, পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিলেন, বাংলাকে উন্নত করার, উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চেয়ারে বসে বসে সবটা দেখছেন, নাকি দেখছেন না, নাকি দেখেও না দেখার ভান করছেন কারণ তার হাতের বাইরে চলে গেছে, নাকি ইচ্ছে করে বাংলার মানুষকে এই জায়গায় রাখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়? আজকের বিশেষ প্রতিবেদন, তারপরে আজকের হাই ভোল্টেজ ডিবেট দেখুন। দুর্গে পরিণত করেছিল এই বিকাশ ভবন চত্বর। এই মুহূর্তে আরো একজন এসএফআই কর্মী ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক যারা এসএফআই এর কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকেও কিন্তু এই মুহূর্তে টেনে হেডশট প্রেজেন্ট বানিয়ে তোলা হচ্ছে। আবারও টানতে টানতে ব্রিজের মানে তুলছে। আমি ছবি দেখানোর চেষ্টা করবো। করুণাময়ীতে চাকরি প্রার্থীদের আটক করছে বাংলার পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে পারে না, বাংলার পুলিশকে আটক করে চাকরি প্রার্থীদের। আমি এই তৃণমূল কংগ্রেস টিএমসিপি ছাত্র পরিষদ থেকে করেছিলাম, তার দাদাকে অ্যারেস্ট করেছে। আজকে লজ্জা লাগে, ওই দলটা, আমি ওই দলের ঝান্ডা ধরেছিলাম, আমার লজ্জা লাগে। একটা নির্লজ্জ অপদার্থ একটা মুখ্যমন্ত্রী। আজকের আন্দোলনটাকে ধ্বংস করার জন্য, মানুষের কণ্ঠরোধ করার জন্য আমাকে আজকে সারাক্ষণ বসিয়ে রেখেছে। এর থেকে লজ্জার, রাজ্যের মুখ্যমন্ত্রীর শাসনকালে আজকের দিনটা হচ্ছে সব থেকে কলঙ্কতম দিন। দেখি ভা কতই রঙ্গ বঙ্গে দেখি
দেখি ভাই, ও ভাই রে, ও ভাই কতই রঙ্গবঙ্গে দেখি ভাই। এ রাজ্য দেখেছে দুর্নীতির টাকার পাহাড়, এ রাজ্য দেখছে একের পর এক পথ আঁকড়ে আন্দোলন, এ রাজ্য দেখছে পুলিশের মা বোনকে গালি দিয়েও অনায়াসে জামিন অনুব্রতর। ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, কোনো কাহিনী শুনবো না, না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, কোনো কাহিনী শুনবো না, না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। দেখছে রাজ্য কিভাবে ঢাল হয়ে একের পর এক দুর্নীতি চাপতে মরিয়া। এখন টানাটানি পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে, ডেন্টালে বন্ধ ভর্তি প্রক্রিয়া, মেধাবী পড়ুয়াদের চোখে স্বপ্নের বদলে বাসা বেঁধেছে আতঙ্ক। একটা রাজ্যের কয়েকটা প্রজন্ম এখন হয় রাস্তায়, না হয় ভয় আঁকড়ে হাঁসফাঁস করছে। আর রাজ্যের অভিভাবক, রাজ্যের মুখ্যমন্ত্রী হয় স্ত্রী বিলিয়ে যাচ্ছেন, না হলে মানুষের দুর্দশা নিয়ে রাজনীতি করছেন। ঘরে ঘরে কান্না ফেরি করে এর পরও দুয়ারে যাবেন ভোট চাইতে। 294 আসনে একা ত্রাতা হিসাবে মঞ্চে মঞ্চে নিজেকে সামনে রাখবেন, এরপরেও বলবেন তিনিই নাকি বাংলার রক্ষাকর্তা। হকের দাবিতে রাস্তায় পড়ে থাকা একের পর এক প্রজন্ম এরপরও বিশ্বাস করবে তো রিপাবলিক বাংলা? বাংলার রক্ষাকর্তা মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেন গোটা বাংলাকে তিনি রক্ষা করছেন, বাংলার মানুষের অধিকারকে রক্ষা করছেন। আজকে সেই কোট আনকোট বাংলার রক্ষাকর্তাকে আমি প্রশ্ন করছি, এই ছেলে মেয়েগুলো, এই মানুষগুলো যারা রাস্তায় পড়ে আজ গড়াগড়ি খাচ্ছে, যাদের থাকার কথা ছিল কারুর স্কুলে, কারুর অফিসে কিংবা কারুর কলেজে, তাদের ভবিষ্যৎটা নষ্ট করে দিয়ে আপনি কি পেলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আপনার দায়, আপনার দায়িত্ব, এ রাজ্যের মানুষ কি পরিস্থিতিতে রয়েছে। আপনাকে কয়েকটা মৌলিক প্রশ্ন করছি, ইংরেজিতে বলে এলিমেন্টারি কোয়েশ্চেন্স। খাবে কি এরা? এরা মাসের মাইনেটা না পেলে এরা খাবে কি? আপনার দলের নেতাদের মতো কোটি কোটি টাকা এদের খাটের তলায় নেই। এদের চাকরি না থাকলে এরা খাবে কি? মৌলিক প্রশ্ন। খাওয়াটা সার্ভাইভাল অর্থাৎ বেঁচে থাকার পদ্ধতি। প্রতিদিন বাড়িতে রান্না না হলে মানুষগুলো মরে যাবে, আপনি দায় নেবেন। আজকে কিশলয়ের অগ্নিবাণে প্রথম অগ্নিবাণ। প্রথম প্রশ্ন করছি, কিশলয়ের অগ্নিবাণে ডুবছে বাংলা, সৌজন্যে কি মমতা? ডুবছে কি ডুবে গিয়েছে? বাংলার মানুষ আজ রাস্তায় বসে রয়েছে। বাংলার শিক্ষক, ছাত্র, চাকরি প্রার্থী, চাকরিহারা প্রত্যেকে, ডাক্তার থেকে শুরু করে নার্স, শিক্ষক, পড়ুয়া প্রত্যেকে আজ রাস্তায়। গোটা রাজ্যটাকে রাস্তায় বসিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার সরকার, দায় আপনাকেই নিতে হবে। যাবো হাই ভোল্টেজ ডিবেটে, এবং এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন এবং উপস্থিত থাকবেন তাদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে যারা রয়েছেন আমার সঙ্গে, ডক্টর শতরূপা রয়েছেন, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন অরুণিমা পাল, চাকরি প্রার্থী। আমার সঙ্গে সন্ময় ব্যানার্জি থাকছেন, ইউটিউবার, সাংবাদিক। আমার সঙ্গে শিবম সরকার, আন্দোলনকারী, এসএফআই জয়েন্ট এন্ট্রান্স প্রোটেস্টিদের। সুভাষ চন্দ্র বাগ রয়েছেন, চাকরি প্রার্থী। আমার সঙ্গে ইন্দ্রজিৎ ঘোষ থাকবেন, রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করবেন। আমি অরুণিমাকে দিয়ে শুরু করব আজকে। অরুণিমা, মৌলিক প্রশ্ন করছি, পকেটে মাসিক মাইনে হোক কিংবা ব্যবসার টাকা, এটা মানুষের প্রয়োজন জীবনটা বেঁচে থাকার জন্য। প্রত্যেকে পার্থ চ্যাটার্জির মতো 50 কোটি 52 কোটি টাকা ফ্ল্যাটের নিচে, বিছানার নিচে নিয়ে রাখতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় নেতাদের মতো। এরা খাবে কি? আপনারা খাবেন কি? আপনারা করবেন কি? আপনারা কিভাবে সার্ভাইভ করছেন? কি করছেন আপনারা? কি চাইছেন আপনারা? প্রথমে বলি, আপনি শুরুতে যে কথাগুলো বললেন না, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যেমন ডেমোক্রেটিক পিলারগুলো থাকে, ঠিক তেমন একজন মানুষকে সার্ভাইভ করতে গেলে একজন মানুষের মতো এই পিলারগুলো দরকার। কিন্তু বর্তমান সরকার, এই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী, তিনি এই পিলারগুলোতে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে এবং আমাদেরকে ভেবেছেন বিকলাঙ্গ করে রাখবে, যাতে কিনা আমাদের অনুদান নির্ভর জীবনযাপন করতে হয়। সেই কারণে তিনি আজকে গোটা শিক্ষা ব্যবস্থাকে না, তো আপনি বললেন না যে শুধুমাত্র কি আমাদের পেটে লাথি মেরে আমাদের চাকরিগুলোকে বিক্রি করেছে, আপনি কি এর সাথে সাথে রেসিডুয়ালটা দেখুন, 8000-এর উপর স্কুল বন্ধ করেছে, পরিযায়ী শ্রমিক কাতারে কাতারে নির্মাণ করেছে, এই যে আফগানি দপ্তর থেকে আজকে রোজগার বেশি হচ্ছে, এগুলো প্রত্যেক
করবে আমরা চাই না। আমরা এই পশ্চিমবঙ্গ দেখে বড় হয়নি, কিন্তু এই বর্তমান শাসনকালে আমাদের জীবনগুলোকে কঙ্কালসাৎ করে দিয়েছেন। এটা নট অনলি বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, প্রত্যেকটা শিক্ষিত মানুষকে। এটা একটা ব্যবস্থা, এটা একটা লুম্পেনবাজ, এটা একটা দুষ্কৃতীদের রাজত্ব তৈরি হয়ে গেছে। মানবিক সরকার তো ভাতা দিচ্ছে, মানবিক সরকার ভাতা দিচ্ছে। শেষ হয়নি, আপনি বলুন মানবিকতার সংজ্ঞা চাই। আমি যারা মুখ্যমন্ত্রীকে মানবিক বলেন, প্লিজ আপনারা কাইন্ডলি তার ডেফিনেশনটাকে এখানে বলুন। আমরা হয়তো এখানে স্বল্প শিক্ষিত, চূড়ান্ত ভাবে অমানবিক এবং ফ্যাসিস্ট মানসিকতার। কেন বলছি দেখুন, আজকে দেখুন যখন তাদের নেতা নেত্রীরা গালিগালাজ করে কেউ কিছু দেখতে পায় না, যখন এই দিনের পর দিন খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, দেখতে পায় না। কিন্তু আমরা যখন নিজেদের অধিকার নিয়ে বলি, আজকে এই 22-এর টেট বলুন আর 2014-এর টেট বলুন, স্কুল সার্ভিস কমিশন বলুন, যাকে আপনি বলুন কোনটা না, যে তার অধিকার আদায় করতে গিয়েছে পুলিশের লাঠি সাথে কেস, মিথ্যা মামলা। আপনারা খোঁজ নিয়ে দেখুন কতজনের নামে আমাদের মিথ্যা মামলা রয়েছে এবং থ্রেটনিং এবং হুমকি। আপনি ভাবছেন কি যে মুখ্যমন্ত্রী ভাবছেন উনি ক্ষমতার অলিন্দে আছেন, আর দুই রকম ব্যবস্থা রয়েছে শিল্পী বাবু। একদিকে যেমন পুলিশি রাজ, এই যে পুলিশি সক্রিয়তা, নিপীড়ন, পাশাপাশি রয়েছে দুষ্কৃতি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতি। এই দুয়ের মাঝখানে একদম পরিসরটা ছোট, সেখানে যারা নিজের যোগ্যতায় এক্সিস্ট করতে চায় সেটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আজকে আমাদের সময়ের কথা, সময় দাবি এই ব্যবস্থাকে ধ্বংস করা, সেটা ডেমোক্রেটিক ওয়েতে এবং রাস্তার আন্দোলনে। তাতে যদি আমরা অনেকেই প্রস্তুত জীবনকে বাজি রেখে করব, লড়াই জারি থাকবে শেষ। আমি শিবমের কাছে যাব। আন্দোলন করেছেন, রেজাল্ট বেরোচ্ছে না, বাচ্চাদের ভবিষ্যৎগুলো অন্ধকার, পড়ুয়াদের ভবিষ্যৎগুলো অন্ধকার, আপনারা আন্দোলন করছেন। আমার প্রশ্ন হচ্ছে, বারবার মুখ্যমন্ত্রী বলেছেন যে ওয়েট করুন, এসে যাবে, যেই কোর্টের রেজাল্ট এসে যাবে, কোর্টের থেকে রায় এসে যাবে, আমি করে দেবো। তিনি রক্ষাকর্তা বাংলার, তিনি মানবিক মুখ্যমন্ত্রী, তিনি ভাতা দেন। আপনারা কি ভরসা রাখতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, সিস্টেমের উপর? আপনাদের উপর আজকে লাঠিটাটিও চালিয়েছে দেখলাম, বলুন। 2011 সালের পর থেকে আমরা দেখে যাচ্ছি উনি তো প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। এই সরকার এখন ক্রমশ ভাতার সরকারের পরিণত হয়েছে। আমরা দেখতে পেয়েছি 2011 সালে উনি আসার পর থেকে একের পর এক এই যে শিক্ষায় দুর্নীতি, যেই এসএসসি 1998 সালে বামফ্রন্ট সরকার গঠন করেছিল, সেইখানে যে 2011-র পর থেকে 12-13 সালের পর থেকে ক্রমাগত এরা ধারাবাহিকভাবে দুর্নীতি করেছে। তার ফল হচ্ছে যে পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ির খাটের তলায় থেকে কোটি 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 টাকা বেরোচ্ছে। এই জিনিস কি বাংলার মানুষ আগে দেখেছে? আজকে রাজ্যে 8,500-এর উপরে স্কুল বন্ধ, মিড ডে মিলের যারা কর্মচারী তারা তাদের অধিকার পাচ্ছে না। বাচ্চারা খাবে কি, যারা স্কুলে পড়তে যাচ্ছে ওরা খাবে কি? খাবারের দুর্নীতি, মিড ডে মিলের ডিম, সেই ডিম পর্যন্ত চুরি করে যাচ্ছে তৃণমূলের নেতার বাড়িতে। সয়াবিন, সেইটা পর্যন্ত সেই ভাগ যাচ্ছে তৃণমূল নেতার বাড়িতে। এ হতে পারে কখনো? বাচ্চারা শিক্ষা পাবে কি? এখন কারা পড়াবে? এই পরেশ পালের মেয়েকে আমরা দেখেছিলাম, এরা শিক্ষক, অনুব্রত মণ্ডলের মেয়ে, এরা শিক্ষক, যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে দিনের পর দিন ধরে বসে মার খাচ্ছে। এরা শিক্ষকতা না করে কারা শিক্ষকতা করবে? আপনারা রাস্তায় নেমেছেন কেন? আপনাদের উপর আজকে পুলিশ টেনে হেঁচড়ে নিয়ে গেল, অনেককে দেখলাম। আপনারা কি করেছেন? কোন আইন ভেঙে দিয়েছেন? কার আপনারা ক্ষতি করেছেন যে পুলিশ ওইভাবে নির্যাতন করতে করতে নিয়ে গেল? আমাদেরও এটাই কথা। দীর্ঘদিন ধরে আমরা দেখছি 3 মাস হয়ে গেছে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীরা, ফল বেরোচ্ছে না, যার ফলে যে ছাত্রছাত্রীরা হচ্ছে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে, বাধ্য হচ্ছে এরা যেতে। প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে। আমাদের জেলায়, উত্তর 24 পরগনা এত বড় জেলা, বৃহত্তর জেলা, আমাদের রাজ্যের মধ্যে এই জেলায় একটা সরকারি মেডিকেল কলেজ নেই, ইঞ্জিনিয়ারিং কলেজ নেই, ম্যানেজমেন্ট কলেজ নেই। এই বাংলায় হচ্ছে কি? এই জেলায় হচ্ছে কি? এই জবাব চাইতে গেলে তৃণমূলের পুলিশ হচ্ছে রাস্তায় নামে পুলিশ। এই পুলিশ এখন হচ্ছে ক্রমশ হচ্ছে তৃণমূলের বি টিমে পরিণত হয়েছে। বেশ, আমি যাব এবার সুভাষ চন্দ্র বাগের কাছে। চাকরি প্রার্থী বহুদিন ধরে আন্দোলন করছেন এবং বহুদিন ধরে আন্দোলন করছেন, অনেক প্রতিকূলতার সঙ্গে করছেন। তা সত্ত্বেও পুলিশের লাঠি, তা সত্ত্বেও পুলিশের বুট। পুলিশ তো আজকাল শুধু লাঠি মারে না, পুলিশ তো লাঠিও মারে, অর্থাৎ পা দিয়ে লাঠি মারে। এই হচ্ছে পুলিশ। চাকরিহারা, চাকরি প্রার্থী, শিক্ষক, পড়ুয়া সবাই রাস্তায়। প্রশ্ন থাকছে সুভাষ চন্দ্র বাবু, আপনারা কি করেছেন? পুলিশের এত কেন? আপনারা কি খুব বড় কোনো আইন ভেঙেছেন? আপনারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন দেখলাম, আপনারা ক্রিমিনাল কিছু করে ফেলেছেন? এমনকি আমরা চাকরিহারা সুমন বাবুকে নিয়ে যাওয়া হলো, আটকে রাখা হলো। কি করছেন আপনারা? সরকারকে ডিস্টার্ব করছেন? দেখুন, আজকাল কি হয়, যোগ্যতা চাইতে গেলে মার খেতে হয়।
বর্তমানে আমরা 2022 সালে পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট পাস করেছিলাম। তারপরে আমাদের 2023 সালে 10ই ফেব্রুয়ারি রেজাল্ট প্রকাশ হয়। রেজাল্ট প্রকাশের পরে যখন রেজাল্ট প্রকাশ হয় তখন মাননীয় পর্ষদ সভাপতি গৌতমবাবু বলেছিলেন যে বছরে 2বার টেট হবে, নিয়োগ হবে, কেউ বসে থাকবে না। আমরা প্রায় 7 বছর পরে টেট দিয়েছি। তারপরে আজ 2022 থেকে আজ 25 হতে গেল, এখনও আমাদের নিয়োগ প্রক্রিয়া কোনো নোটিশ নেই, কোনো ফর্ম ফিল আপের নেই। আমাদের যখন ওবিসি সমস্যা হয়েছিল তখন আমাদের জানানো হয়েছিল যে ওবিসি সমস্যা মিটে গেলে তোমাদেরকে নোটিফিকেশন দেওয়া হবে। ঠিক, আমি ওটাই বলছিলাম, বলা হয়েছিল তো, কিন্তু এখন আমাদের দেয়নি। তাই আজকে আমরা যখন না, প্রতিশ্রুতির উপর ভরসা নেই, না একদমই নয়, ভরসা নেই, একদমই নয়। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, প্রতিশ্রুতি মানেই প্রতারণা। পুলিশ আজকে পরিষ্কার বলছি, আজকে পুলিশের মধ্যে মানবিকতা হারিয়ে গেছে, যার জন্য পুলিশকে বাংলার মানুষ আর ভালো চোখে দেখে না। আমরা কেন আসবো, কেন রাস্তায় নামতে বাধ্য করা হলো? আমরা তো জোর করে আসছি না, আমরা আমার নিজেদের হকের দাবি নিয়ে এসেছি। সেখানে পুলিশের মার এই দেখতেই পাচ্ছেন, মার খেয়ে হসপিটালে ছিলাম, ছেড়েছে 2 বোতল স্যালাইন, পায়ে মেরেছে, পায়ে মানে হাতে মেরেছে, চ্যানেল করতে হয়েছে, পায়ে মেরেছে, হাতে মেরেছে। আমি একদম বিশেষভাবে সক্ষম, দেখতেই পাচ্ছেন। তার সত্ত্বেও আমার মতো অনেকেই ছিল। আপনার শারীরিক প্রতিকূলতা থাক, আমি একবার এই জায়গাটা দেখাতে বলবো, আমি উঠে নিজে একবার দেখাবো না, আপনি বসুন। আপনার এই হাতে ওনার স্যালাইনের জন্য চ্যানেল করা হয়েছে, ওনাকে পুলিশের মার খেতে হয়েছে। পুলিশের মার খাওয়ার পর ওনার শারীরিক কিছু প্রতিকূলতা থাকা সত্ত্বেও আন্দোলন করেছেন ওনারা নিজেদের দাবির জন্য। পুলিশ ফেলে মেরেছে, আহত করেছে, এই দাবি তিনি করছেন, তাই তো? একদম। বেশ, আমরা চাইছি অবিলম্বে আমাদের 2022 স্টেট পাসের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করতে হবে পর্যাপ্ত ভ্যাকেন্সি দিয়ে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার বলছেন, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মঞ্চ থেকে বলছে ওনার হাতে প্রাথমিকে শিক্ষক পদে 1 লক্ষ শূন্যপদ আছে। আমাদের সভাপতি গৌতমবাবু বলছেন 50,000 শূন্যপদ আছে। তাহলে কোথায় গেল সেই শূন্যপদ? কোথায় গেল? বাড়িতে বসে কেন এখন দেওয়া হচ্ছে না? কেন আমরা রাস্তায় নামতে হবে? আজকে মেধাবী যুবকরা রাস্তায় পড়ে আছে। আর এসএসসির কথা যদি বলা যায়, যারা চাকরি গেল, যারা যোগ্য, তারা আজকে চাকরি হারালো, আর যাদের জন্য চাকরি গেল তারা আজকে বেল নিয়ে বাড়ি বেরিয়ে আসছে। কোথায় আমরা বাস করছি? কোন রাজ্যে বাস করছি? লজ্জার বিষয়। আরো আমাদের যদি পরিষ্কার করে বলছি আপনাদের মিডিয়ার মাধ্যমে, আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন যদি না দেয় কয়েকদিনের মধ্যে, আরো বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাব। প্রয়োজন পড়লে আমরা নবান্ন অভিযান পর্যন্ত করব। বেশ, আন্দোলনের অধিকার, মানুষের অধিকার, আপনাদের দাবি চেয়ে আপনারা আন্দোলন করলে তারপর পুলিশের লাঠি পড়ে, এটাই এখন বাংলার নিয়ম হয়েছে। শতরূপাদি, আমি একটা সত্যি ঘটনা বলি। আজকে দুপুরবেলা বাংলায় বিভিন্ন জায়গায় যেভাবে প্রতিবাদ হয়েছে এবং পুলিশ যেভাবে সেটাকে দমন করেছে, এক প্রকার অত্যন্ত একটা অতি সক্রিয় ফোর্সের মাধ্যমে টেনে হিচড়ে নিয়ে গিয়ে, আমার এক বন্ধু, তার নাম প্রীতম, দিল্লিতে থাকে, বাঙালি বন্ধু, সে ফোন করে আমায় বলছে, যেহেতু আমি সাংবাদিকতা করি, সে জিজ্ঞেস করছে যে বাংলার এই পরিস্থিতি দেখে লজ্জা করে যে এই বাংলা থেকে আসা বাঙালিরা, আমরা যারা বাইরে রয়েছি, মানুষ আমাদের প্রশ্ন করে যে প্রতিদিন এইভাবে আন্দোলন, রাস্তায় পড়ে রয়েছে শিক্ষক থেকে ছাত্র থেকে প্রত্যেকে, আর তাদেরকে পুলিশ লাঠিপেটা করছে। এ কেমন সরকার চলছে? তার প্রশ্ন আমি আপনাকে তুলে ধরলাম সেই প্রশ্ন। শতরূপাদি, কৃষ্ণ, এটা একদম ঠিক কথা যে সত্যি সত্যি এই যে বাঙালির অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী রোজ নাচছেন, কিন্তু সত্যি সত্যি তোমার যে বন্ধু করেছে, আমিও বহুবার রাজ্যের বাইরে আমাকে বিভিন্ন কাজে যেতে হয়, লোকে লিটারালি হাসাহাসি করে, বাঙালি এই তোমাদের পলিটিক্যাল চয়েস। আমি একটু প্রথম থেকে শুরু করি। এখন ভাদ্র মাস চলছে, কিছুদিন পর দুর্গাপুজো, সামনের সপ্তাহে গণেশ পুজো। গণেশকে তো আর বেচারা ডেকে লাভ নেই, তার কারণ গণেশকে টাটা বলে সিঙ্গুর থেকে এই মুখ্যমন্ত্রী এবং তার দলবল তাড়িয়ে দিয়েছিলেন। লক্ষ্মীর ভাণ্ডার মা লক্ষ্মীর নামে দেয় ঠিকই, কিন্তু আজকে রাজ্যের কোনো লক্ষ্মীর সম্মান, সম্ভ্রম, ইজ্জত কোনোটা নেই, এটা বলা বাহুল্য। মা সরস্বতী বেচারা নিরীহ প্রকৃতির দেবী, উনি আসেন একটা রাজহাঁস নিয়ে, তাকে দরজার বাইরে, গেটের বাইরে, কলেজের বাইরে সিকিউরিটি নিয়ে বসে থাকতে হয়। এই হচ্ছে সরস্বতী পুজোর করার নমুনা। অর্ধেক তো সরস্বতী পুজো বন্ধ করে দিয়েছে। তো যে হেন রাজ্যে লক্ষ্মী, গণেশ এবং সরস্বতী, মূলত সরস্বতীর এই হাল, সেইখানে সরস্বতীর যারা 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 উপাসিকা বা উপাসক, তাদের তো এই হাল হবে। ছোটবেলা থেকে আমরা শিখেছি কুশলয় যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখানে আমরা উল্টো দেখছি। এখন পশ্চিমবঙ্গে পড়াশোনা করে যে শুধু যে গাড়ি চাপা হয় তারা নয়, তারা রাস্তায় গড়াগড়ি যায়। এবং পুলিশের কথা একটু আগে বলছিলে,
পুলিশ লাঠি মারে লাঠি চার্জ করে, লিটারালি পেটে লাঠি মারে এবং কামড়েও দেয়, এরকমও নমুনা আমরা দেখেছি। এবার সবচেয়ে বড় কথা, প্রত্যেকে এখানে অরুণিমা শুরুই করলো, আমার মানে ভেতরটা কাঁদছিল, এত এত আবেগ দিয়ে ওর আর্তনাদ আমরা শুনছিলাম। শিবম এবং সুভাষ দুজনেই স্বপ্নভঙ্গের কথা বললো। আমরা, তোমার মনে আছে কিছুদিন আগে একটা ট্যাব কেলেঙ্কারি হয়েছিল, তরুণের স্বপ্নভঙ্গ বলে একটা নাম লিখেছিল। আমি যেহেতু শিবম অলরেডি মিড ডে মিলের কথা বলেছে, ডিম ফিম চুরি করে নিয়ে চলে যাচ্ছে, আমি এটা শিবমকে জানিয়ে দিই, অত্যন্ত মানবিক সরকার। মিড ডে মিলে যারা স্কুলে পড়তে যায় তারা নন ভেজিটেরিয়ান খায়, তারা আরশোলা খায়, তারা সাপের ল্যাজ পায়, তারা টিকটিকি পায়। তো এত মানবিক সরকার, শুধু ডিম ভাতে চলে না, সয়াবিন তো তৃণমূল নেতারা বাড়ি নিয়ে চলে যাচ্ছে, সেজন্য সাপ পাপ দেয়, মাংস টাংস দেয়, চিন্তা করো না। এই মুখ্যমন্ত্রী প্ল্যান এ রেডি, প্ল্যান বি রেডি, প্ল্যান সি রেডি, প্ল্যান ডি রেডি, প্ল্যান ই রেডি। হয়তো তারপরে উনি আর গুনতে পারেন না জেড অব্দি, হয়তো উনার জ্ঞান নেই। উনি চাইছেন, অরুণিমা একদম ঠিক কথা বলেছে, উনি চাইছেন অনুদানের সরকার। একদিকে চিৎকার করে যাবে কেন্দ্রীয় বঞ্চনায় নাকি তাদের একেবারে রাজ্য চলছে না, তো এর আগে চিৎকার করতো যে সিপিএম দেনা রেখে গেছে সেজন্য তাদের রাজ্য চলছে না। অথচ উনি পরিযায়ী শ্রমিকদের ডাকছেন, ডেকে বলছেন তোমরা 30,000 চাকরি, 40,000 চাকরি, লক্ষ টাকার চাকরি ছেড়ে চলে এসো, এইখানে 5,000 টাকা আমরা দেবো। এবার 5,000 টাকা তোমাদেরই বোধহয় কোনো একজন, আমি দেখছিলাম প্যাকেজ দেখছিলাম, সেখানে বলছে 5,000 টাকায় শুধু মানে গ্যাস আনতেই শেষ হয়ে যাবে। কি খাবে একটা 5,000 টাকার মানুষ? আমি আরেকটা শুধু বলতে চাই যে এই রাজ্যে যেখানে জয়েন্ট দিতে গেলে আন্দোলন করতে হয়, মানে জয়েন্ট দিয়ে তার রেজাল্ট বেরোয় না, সেজন্য তার পরের জেনারেশন যারা নেক্সট যারা জয়েন্ট দিচ্ছে তারা তো ভাবছে আমি আদৌ জয়েন্ট দেবো, এখানে আদৌ রেজাল্ট বেরোবে। এখানে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে, লিটারালি এসএসসি ইজ এ ভেরি ডিফিকাল্ট এক্সাম, টেট দিয়েছে এরা, এবং তারা পরীক্ষা দিয়ে কি দেখছে, এই সেই কত 54 কোটি টাকা বোধহয় বেরিয়েছিল পার্থ চ্যাটার্জির খাটের বাইরে, খাটের নিচে থেকে। পার্থ চ্যাটার্জি খাট কি তার বান্ধবীর খাট, যারই হোক খাট থেকে, এবং ইডি সেটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল। ইডি হাতে গুনতে পারেনি, মেশিন পর্যন্ত ফেল করে গেছিল। এত টাকা এদের টাকা, এরা হয়তো যোগ্য, অসংখ্য এরকম অযোগ্য লোকজন আছে। শিবম বোধহয় মন্ত্রীর কন্যার নাম বললেন, এবং এটা ফ্যাক্ট যে আজকে এরা টাকা পয়সার দৌলতে, টাকা পয়সার বিনিময়ে শিক্ষা বিক্রি করছে। এটা ভাবছে না যে এই টাকা পয়সার বিনিময়ে অযোগ্য শিক্ষক শীর্ষে বসিয়ে একটা ফুল জেনারেশনকে নষ্ট করা হচ্ছে। একটা জেনারেশন সিপিএম নষ্ট করলো ইংরেজি পড়তে না দিয়ে, আরেকটা জেনারেশন তৃণমূল নষ্ট করছে একেবারে পড়াশোনাটা লাটে তুলে দিয়ে। ইন্দ্রজিৎ, আমি মৌলিক প্রশ্ন করছি আজকে, এরপরেই সন্ময়দার কাছে যাবো। মৌলিক প্রশ্ন, এলিমেন্টারি কোশ্চেন, লোকগুলো খাবে কি? পুলিশ পেটাচ্ছে, টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে আন্দোলন করলে, কিন্তু আন্দোলনটা কেন করছে প্রশ্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশ্নটা করেছেন কিংবা তৃণমূল কংগ্রেসের কেউ ভাবার চেষ্টা করেছে যারা রাস্তায় কেন আছে? এই লোকগুলো, এই মানুষগুলো আমার পাশে যারা বসে আছে, এদের ভালো লাগে, এদের খুব মনে হয় সকালবেলা উঠে যে আজকে একটু মজা করি, আজকে রাস্তায় গিয়ে গড়াগড়ি খাই, পুলিশ এসে মারবে, দারুণ লাগবে। এইটা কি হয় কখনো? এদের চোখগুলো, এদের মুখগুলো দেখেছেন? পুলিশকে দিয়ে টেনে হিচড়ে, কখনো লাঠি চার্জ করে, কখনো লাঠি মেরে এদেরকে তুলে নিয়ে যান। এরা রাস্তায় রয়েছে কেন? দায়িত্বটা কে নেবে? 14 বছর ধরে সরকার চালানো মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন না? উত্তর দাও। দেখুন, এই মানুষগুলোর প্রতি সম্পূর্ণরূপে সিম্প্যাথি মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই আছে, আর আছে বলেই এই মানুষগুলোর আন্দোলন যাতে জিয়ে থাকে,
সলিউশন কার কাছে সলিউশন কার কাছে করতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনি সলিউশন কার কাছে এটা দেখো আপনি আজকে আমাকে পুলিশের মারে হসপিটালে ভর্তি হয়েছিলাম হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে হয়েছে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনটা জিইয়ে রাখছেন এইভাবে এত মানবিক সরকারের আরে রাজ্য সরকারের সময় রাজ্য সরকারের আমলে হসপিটালে স্যালাইন দুর্নীতি তো আমরা সবাই জানি এক মিনিট কিশোর সম্মানদার কাছে যাব আচ্ছা উনি শেষ করুন সম্মানদার কাছে যাব প্রাতিষ্ঠানিক দুর্নীতি আপনি নিশ্চয়ই আপনি শুনুন আপনি নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সলিউশন চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সলিউশন চাইছেন বলেই বোধহয় আন্দোলন করতে গেছেন আর আপনি যদি সলিউশন চাইছেন সলিউশন দিতে পারছেন না সলিউশনের আগেই যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটু কথা বলেন রাম এবং বাম আপনি তো একটা রাজনৈতিক আপনি তো রাজনৈতিক দলকে সমর্থন করেন সরাসরি এই বাম এবং রাম এই দুজনে মিলে এক হয়ে আন্দোলনকে জিয়ে রাখার চেষ্টা করছে যাতে এই আন্দোলন আগামী 2026 পর্যন্ত বাংলা বাঁচাতে মমতার পদত্যাগ চাই না আর কোন সলিউশন আছে সন্ময়দা সবার অডিও ডাউন সন্ময়দা অডিও ডাউন সন্ময়দা অডিও ডাউন সন্ময়দা বেশ 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 অরুণিমা আসছি আমি সন্ময়দা উত্তর সলিউশন কি সন্ময়দা বেশ হোল্ড 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 এক সেকেন্ড অরুণিমা রিকোয়েস্ট অরুণিমা এক সেকেন্ড রিকোয়েস্ট সন্ময়দা প্রত্যেকের অডিও ডাউন আমি সন্ময়দার কাছে যাবো সন্ময়দা সলিউশনটা কি ইন্দ্রজিৎ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এক সেকেন্ড মানবিকভাবে গোটা বিষয়টি দেখছেন সন্ময়দার উত্তর স্টুডিওর অডিও ডাউন সন্ময়দা বিষয় আমি শুনতে পাচ্ছি না এই যে অসভ্যতা চেঁচামেচি যে এলিমেন্টটা করছে না তৃণমূলকে ডিফেন্ড করার জন্য প্লিজ তাকে একটু থামিও আমি বেশিক্ষণ সময় নেবো না খুব দ্রুত কিছু তথ্য তোমাদের কাছে দেবো শুনতে পাচ্ছ কিশোর আমার কথা তুমি শুনতে পাচ্ছ হ্যাঁ শুনতে পাচ্ছি আমি খুব পরিষ্কার ভাবে বলি সে আজকে অরুণিমা পাল এখানে উপস্থিত হয়েছেন অরুণিমা পালকে বাংলার মানুষ চিনেছেন কিভাবে পুলিশ তাকে কামড়ে দিয়েছিল মনে আছে আমি ঠিক সেইভাবে বলছি আজকে আমি দেখছিলাম বিধাননগরে যারা আন্দোলন করছেন একজন গর্ভবতী মহিলাকে পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে আমি অরুণিমা দেবী এখানে আছেন স্কুলের শিক্ষক তাকে একটু জিজ্ঞেস করো যে সরকারি স্কুলগুলো এখন কিসের ভিত্তিতে চলছে নয় কন্ট্রাকচুয়াল টিচার নয় প্যারা টিচার যে প্যারা টিচারকে 10,000 কিংবা 12,000 টাকা দিচ্ছেন অন্য রাজ্যের তারা 40,000 45,000 টাকা মাইনে পান আর কন্ট্রাকচুয়াল টিচার 2,000 টাকায় কন্ট্রাকচুয়াল টিচার দিয়ে স্কুল চালাচ্ছে আমি গতকালই বলেছিলাম যে বনগাঁতে 22টা জুনিয়র হাই স্কুলের মধ্যে 12টা স্কুলে মমতা বন্দ্যোপাধ্যায় গত 12 বছরে গুটিয়েছেন শিক্ষক নেই স্কুলগুলো অফিসিয়ালি চালু আছে আমি তোমাকে কয়েকটা কথা বলি সরকারের স্ট্র্যাটেজি হচ্ছে সরকারি স্কুলগুলো গুটিয়ে দাও প্রাইভেট স্কুলগুলো বৃদ্ধি হোক সেখানে একটু ব্যবসা প্রতিপত্তি হোক আমার খেলা মেলা উৎসব ক্লাবগুলোকে 2 লাখ টাকা পুজোতে 1,10,000 টাকা দিয়ে আমি সরকারটা চালিয়ে দেবো আমার প্রশ্নটা হচ্ছে এখানে কিশোরে খুব স্পেসিফিক একটা কথা বলি যে আজকে 2022-এর টেটের ছেলেমেয়েগুলো রাস্তায় পড়ে মারলেন পুলিশ যাদের মারলেন সেই পুলিশের বাড়িতে শিক্ষক মানে পড়াশোনা করা ছেলে মেয়ে নেই তাদের লেলিয়ে দিচ্ছেন গতকাল শুভম বিশ্বাসের মতো একজন শিক্ষককে ওইভাবে ফলস অ্যারেস্ট করে রেখে দেওয়া হয়েছিল এই ছেলেগুলো দিনের পর দিন আন্দোলন করবেন তারপর ডবল ডবল মার খাবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন 10 লাখ চাকরি আমার বাকি আছে আজকে দত্ত বসু পারতেন না এদের রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে কথা বলতে পারতেন না গৌতম পাল এদের রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে কথা বলতে বিকাশ ভবনটা রেখেছেন কেন শিক্ষা দপ্তরটা রেখেছেন কেন প্রাথমিক শিক্ষা পর্ষদটা রেখেছেন কেন বছর বছর স্কুল সার্ভিস কমিশন হবে কেন এটা কি দুর্গাপুজো কে বলেছেন এ রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছেন
এরা যে শিক্ষামন্ত্রী পারতেন না 5 জন রিপ্রেজেন্টেটিভকে ডেকে বলা যে আমি এত তারিখে ডিক্লেয়ার করব, আমি শেষ করবো একটা কথা বলে কিশোরা, তোমাদের যদি মনে থাকে গ্রুপ ডি চাকরির জন্য যখন আন্দোলন হচ্ছিল 2015 সালের 17ই নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের একটা সভা থেকে বলেছিলেন আমার 60,000 শিক্ষকের পদ বাকি আছে, গ্রুপ ডি চাকরি হাতে আছে, পরীক্ষা হবে। পরীক্ষা হলো, রিক্রুটমেন্ট কত হলো 4,523। গত 9 বছরে 2015 পর থেকে আজকে 2025 10 বছরে 4,523টা অফিসিয়াল রিক্রুটমেন্ট। তারপরে আবার বলেছিলেন আরো 60,000 বাকি আছে, অর্থাৎ 1,20,000 গ্রুপ ডি পদের ভ্যাকেন্সি বলে এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি 60,000 এখনই রিক্রুটমেন্ট করব। 4,523 রিক্রুটেড হয়েছে, তারপরেও আবার সেখানে জালিয়াতি করে জল মিশিয়েছেন। দয়া করে আমি বলবো চাকরি আন্দোলনরত শিক্ষকদের, দয়া করে এই প্রতারক মহিলাকে বিশ্বাস করবেন না। ইনি একজন প্রতারক, নবান্নের 14 তলায় বসে আছেন, ভোট চুরি করে বসে আছেন, আর এর হয়ে দালালি করার জন্য, ওকালতি করার জন্য আপনি আমার কাছে ভিডিও আছে, আপনারা চোরের হয়ে ওকালতি করার জন্য রিপাবলিকের চ্যানেলে আসছে কেন? আজকে মানুষ চুল গানে দুল এই চোরগুলো আসে তৃণমূলকে দালালি করতে, লোকসভা ইলেকশনে সময় নষ্ট করে। প্রধানমন্ত্রী নিজে লজ্জা করে না? আমি টপিকে ফিরবো। লজ্জা করে না আপনাদের? মানুষের চাকরি চুরি করার পর গলার শিরা ফোলাচ্ছেন, এত লক্ষ ছেলেমেয়ের জীবন নষ্ট করছেন। 50,000-এর প্রাইমারি রিক্রুটমেন্টে ফাঁকা পদ আছে কেন বলেছেন? গৌতম পাল জবাবটা আপনি দিন। আপনি যখন তৃণমূলের দালালি করতে এখানে এসছেন, সামান্য আপনি কথা বলছেন না। আপনি নরেন্দ্র মোদী ভোট চোর, নরেন্দ্র মোদী অরুণিমা আপনি হাত তুলছিলেন, প্রশ্ন হচ্ছে একটু আগে ইন্দ্রজিৎ বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় খুব সিম্প্যাথেটিক ভাবে নাকি পুরো জিনিসটা দেখছেন এবং আপনারা সলিউশনের জন্য ওনার কাছে গেছেন। আমি প্রত্যেকের কাছে যাব। অরুণিমা উত্তর দিচ্ছেন। বলেন ইন্দ্রজিৎ বাবু, আপনি যদি আপনার রাজনৈতিক কম্পালশন থেকে ন্যারেটিভ সেট করেন, দ্যাট ইজ দ্য অ্যানাদার পার্ট। এ নিয়ে আমাদের বিন্দু মাত্র কি বলার আছে সেটা বাংলার জনগণ বলে নেবে, বুঝে নেবে। এক, সেকেন্ডলি মুখ্যমন্ত্রী সবচাইতে বেশি বিশ্বাসঘাতকতা করেছে আমাদের সাথে। আমরা কারা? যারা গ্রাসরুটেড পিপল। আপনি বিজেপি, আপনি সিপিএম, আপনি বিজেপি বা সিপিএম তাই তো বলবেন। বিজেপি সিপিএম বলবো তো। শুনুন, ওনাদের এই ন্যারেটিভকে আমরা বহুদিন আগে একদম পদদলিত করেছি, তাই কিনা আজও রাস্তায় আছি। সেকেন্ড, থার্ডলি বলছি শুনুন, এই যে একটা বারবার বলে সহানুভূতি, আমরা কোনো ভিক্ষাবৃত্তি করতে আসিনি, যোগ্যতার নিরিখে কাজ চাইছি। কে মুখ্যমন্ত্রী? উনি নির্বাচিত, উনি সিলেক্টেড নন। আজকের আন্দোলন আপনি ছিলেন তো? দুর্নীতি হচ্ছে, আন্দোলন আপনি ছিলেন তো? রাজনৈতিক শাসক দল উনি যে বললেন ন্যারেটিভগুলো তৈরি করতে চাইছি না, আজকের আন্দোলনটা কারা দেখেছে? আজকের আন্দোলনটা কারা দেখেছে? দিদি আগে বললো, উনি তো ছিলেন, বললো সবসময় বলেন, উনি তো বললেন ছিলেন, উনি তো বললেন ছিলেন। আজকের আন্দোলনটা কে দেখেছে? কারা দেখেছে? আপনি যেটা বললেন আপনাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, আজকে এসএফআই দেখেছে, আর এসএফআই সেই আন্দোলনে ওনারা জড়িত হয়েছে না। একদম না, দুটো আলাদা আন্দোলন ছিল। টেটের আন্দোলন আলাদা এবং এসএফআই এর জয়েন্ট আন্দোলন আলাদা। একদম ভুল তথ্য দিচ্ছেন, ভুল তথ্য। দুটো আলাদা আন্দোলন ছিল, দুটো। একটা বিকাশ ভবনের সামনে, একটা এপিসি ভবনের সামনে। ভুল তথ্য দেবেন না, ভুল তথ্য দেবেন না। ইন্দ্রজিৎ, একটা কথা বলি আপনাকে, আপনি তথ্যগতভাবে ভুল জানেন। এসএফআই এর একটি আন্দোলন ছিল বিকাশ ভবনের সামনে, সেটি কিসের জন্য ছিল? জয়েন্টের রেজাল্ট কেন বেরোচ্ছে না তার জন্য। এবং চাকরি প্রার্থীদের আলাদা আন্দোলন ছিল টেটের 2022-এর, সেটা কোথায় ছিল?
এপিসি ভবনের সামনে, দুটো জায়গা আলাদা, দুটো আন্দোলন আলাদা। আপনি তথ্যগত ভুল বললেন, ইচ্ছা করে বলছেন। এক সেকেন্ড, আপনি হাত তুলছেন, এক এক করে আবার আসি। উনি আগে বলবেন, বলুন। হ্যাঁ, হাত তুলছেন। আপনার কাছে এক সেকেন্ড, আপনি তারপর বলবেন, ওনার বলা শেষ হয়ে গেল, এক এক করে। হ্যাঁ, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বলছে আমি মানে শিক্ষিত ছেলেদের পাশে আছি, আপনারা রাজ্যেই কাজ করুন, রাজ্যে যথেষ্ট কর্মসংস্থান আছে। কিন্তু আমরা 2022-এ প্রাথমিক টেট পাস করে 22-এ পরীক্ষা দিয়েছিলাম। তারপরে আমাদের 10ই ফেব্রুয়ারি 2023 সালে রেজাল্ট প্রকাশ হলো। যখন রেজাল্ট প্রকাশ হয় তখন আমাদের মাননীয় পর্ষদ সভাপতি ঘটা করে বলেছিলেন যে বছরে 2বার নিয়োগ দেবেন, কেউ বসে থাকবেন না। আমরা এই যে এক এক করে উনি নানান ধরনের প্রলোভন, উনি শিক্ষক গুরু, তার আমরা ওনার ছাত্র, আমাদের সঙ্গে প্রতারণা করছে। সেই হকের দাবি নিয়ে যখন বলেছিল যে ওবিসি মামলা মিটে গেলে আমাদের নোটিফিকেশান দেবে, পর্ষদের সেক্রেটারি বাবু সেটা গেজেটেড আকারে প্রকাশ করে মিডিয়ার মাধ্যমে দিয়েছিল। বলেছিল যে ওবিসি মামলা যেদিকে মিটে যাবে 72 ঘন্টার মধ্যে নোটিফিকেশান দেবে। কিন্তু আমরা কি দেখলাম আমরা এসএসসি, আমরা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, হেলথে নোটিশ বার হয়ে যাচ্ছে, কিন্তু 22 স্টেজের কোনো নোটিফিকেশান, 22 স্টেজের ইন্টারভিউর জন্য কোনো নোটিফিকেশান বার হয়নি। আমরা বারংবার কালীঘাটে গেছি, আমরা বারংবার বিভিন্ন দপ্তরে গেছি, কোনোদিন আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। শিক্ষামন্ত্রী বলছে মুখ্যমন্ত্রী জানে, পর্ষদ বাবু বলছেন মুখ্যমন্ত্রী জানে, বলো উপরতলা তাহলে কে বসে আছে আমাদের প্রশ্ন। আমরা রাজনীতি বুঝি না, আমরা আমাদের পেটের দাবিতে, আমাদের হকের দাবিতে আজকে রাস্তায় নেমে পুলিশের লাথি খেতে হলো, পুলিশের চর খেতে হলো, হসপিটালে ভর্তি হলো। ইভেন অনেক দিদিরা দূর দূরান্ত থেকে কেউ ছেলে ফেলে এসেছিলো, কেউ বাড়িতে বাবা মা বিধবা ফেলে এসেছিলো, একটাই আশা নিয়ে এসেছিলো যে আজকে অন্তত কিছু একটা হবে। তারা এসে কি পেলো না পেলো পুলিশের মার। পুরুষ মানে মহিলা পুলিশ যথেষ্ট সংখ্যক ছিল না, পুলিশ তাদেরকে ধরে টেনে হিজড়ে তাদের শিলদানি প্রায় করার মতো করে তাদেরকে আস্তে তুলে দিল। এটা কি আমাদের বাংলার লজ্জা নয়? বিহার যখন 1 লক্ষ 3 লক্ষ শূন্যপদে নিয়োগ দিতে পারে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ এগিয়ে, মানে পশ্চিমবঙ্গ কেন দিতে পারে না? আমরা বিজ্ঞাপনে দেখি বাংলা এগিয়ে, কোথায় বাংলায় কোন দিক থেকে এগিয়ে, এটা আমাদের বলা হোক। আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, অন্তত অনেক কত দৃষ্টি আকর্ষণ করবেন স্যার? আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন সঙ্গে 50,000 ভ্যাকেন্সি। শিবম, হ্যাঁ, হাত তুলছিলেন। আমি আপনাকে, উনি বললো না বাংলা গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে, একটা ছোট্ট ছবি দেখাচ্ছি, ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি। না, আমরা সমস্ত ছবি দেখেছি। এই ছবিতে আছে স্পষ্ট দেখা যাচ্ছে একজন ছাত্রী কমরেডকে পুলিশ কিভাবে টানা হিজড়া করে ওটা বাসে তুলে জেলে নিয়ে যাচ্ছে। কারণ কি? আমরা ব্রাত্য বসুর সাথে দেখা করতে গেছি, দেখা করতে যাওয়ার আমরা ইচ্ছা প্রকাশ করেছি, আমরা গিয়ে কথা বলতাম সুষ্ঠুভাবে যে জয়েন্ট এন্ট্রান্সের ফল কবে বেরোবে, কলেজ কবে খুলবে। এর আগেও আমরা বহুবার আন্দোলনে যখন গেছি আমরা দেখেছি এই ব্রাত্য বসু, যা পুলিশ হচ্ছে রেলিয়ে দিয়েছে, যা হচ্ছে তৃণমূলের বি টিমে ক্রমশ হচ্ছে তারা ভূমিকা পালন করছে। এই কি বাংলার হচ্ছে পুলিশের কাজ ছিল? পুলিশের মাইনে হয় আমাদের ট্যাক্সের টাকায়, আর এই পুলিশ আজকে হচ্ছে আমাদের, যারা আমাদের রক্ষক ছিল আজকে তারাই হচ্ছে আমাদের ভক্ষক, এরাই আমাদেরকে মারছে। না, আপনাদের মারছে কেন? আপনারা কি করেছেন? ওটাই হচ্ছে কথা। আমরা কি করেছি? আমরা জবাব চাইতে গেছি, কলেজ কবে খুলবে, জয়েন্ট এন্ট্রান্স। আপনারা ভায়োলেন্স করেছেন, আমরা অস্ত্র নিয়ে গেছেন। হ্যাঁ, আমরা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া একদম শান্তিপূর্ণভাবে মিছিলে গেছি। হ্যাঁ, সেইখানে দাঁড়িয়ে পুলিশ আজকে বর্বরোচিত অনৈতিকভাবে আক্রমণ নামিয়ে এনেছে। এর দায় কার? 2011 সালের আগে একটা বামফ্রন্ট সরকার ছিল, আপনারা দেখেছেন। এই কথা কেউ বলতে পারবে না বামফ্রন্ট সরকারের উপর যে বিরোধীদের তারা হচ্ছে জায়গা দিত না। যদি জায়গা না দিত তাহলে আন্দোলন করতে নেতাই আপনারা আন্দোলন করেছেন, ওখানে আপনারা আন্দোলন করেছেন, হ্যাঁ কি না করেছেন? হ্যাঁ কি? কিভাবে অত্যাচার করা করেছেন? হ্যাঁ কি ভাই? জায়গাটা পেয়েছেন তো? করেছো কিনা জানি না, আমি আন্দোলন করেছি, আমরা ছিলাম সেই সময়। আপনারা তো বোমা মারতে গেছিলেন ওখানে, কোথায় বোমা মারতে গেছিলেন? আপনারা তৃণমূল লুট করেছে। পুলিশ চাকরি প্রার্থী চাকরি টপিকে ফিরবো, আমি সর্বরূপাধীর কাছে যাব। আজকে লাখ লাখ বেকার আজকে এখানে বসে রয়েছে, তারা বিজনেসে বাড়ি দিয়েছে। ফেলানি পোশাক আমরা কি ভুলে গেছি? হলো অত পিছনে গিয়ে লাভ নেই, চলে আসি, রাস্তায় বাচ্চাগুলো বসে আছে। হ্যাঁ, ফিরে আসি, 1 সেকেন্ড। সর্বরূপাধী আছি, আবার প্রত্যেকের কাছে যাবো, অডিও ডাউন করতে হবে। প্লিজ রিকোয়েস্ট, ফিরে আসি টপিকে। হ্যাঁ, শতরূপাধী না, সলিউশনটা কি শতরূপা ম্যাডাম? সলিউশনটা কি? আমরা তো বিতর্ক করছি, সলিউশনটা কি? পদত্যাগ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেটা সলিউশন? অনেকে তাই দাবি করছেন, আপনি কি বলছেন? সলিউশন একটাই, আমরা বারবার বলছি, দাবি 1, দফা 1, মমতার পদত্যাগ। যে মুখ্যমন্ত্রী তার সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা, যত রকম টেন্টেড কলঙ্কিত চোর, ছ্যাঁচোর, ডাকাত, রেপিস্ট, তাদের একেবারে আঁচলের তলায় আশ্রয় দেওয়া, সেই মুখ্যমন্ত্রীকে
সমূলে বের না করলে পশ্চিমবঙ্গ ওই এগিয়ে বাংলা আর বাঙালি রশ্মিতা এইসব ন্যাকামিগুলো বন্ধ করে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করতে গেলে একমাত্র মমতা এবং তার দলবলকে সমূলে বের করে বে অফ বেঙ্গলে ভাসাতে হবে। আর সেটা কয়েক মাস বাকি আছে। জনতার এটা একেবারে দাবি যে এইবারের নির্বাচন মমতার একেবারে নির্বাচন কি বলবো বিসর্জন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রতিশ্রুতি দেন, প্রতিশ্রুতি দিয়ে তো উনি অনেক কিছু বলেছেন। উনি পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে এসে এমন পরিবর্তন করলে তার মানে আপনারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতিটা আসলে প্রতারণা। আচ্ছা তিনি নিজেও কি তাই বলেছিলেন? আমি একবার শুনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি নিয়ে কি বলেছিলেন, তারপরে যাবো ইন্দ্রজিতের কাছে। শুনুন। প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি কথাটাই ভাওতা। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা। ইংরেজিতে বলে চিটিংবাজ, চিট করা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইন্দ্রজিৎ প্রতিশ্রুতি মানেই প্রতারণা। তার মানে এই প্রতিশ্রুতিগুলো যা এখানে বসে রয়েছে তাদেরকে দিয়েছেন মুখ্যমন্ত্রী কিংবা তার প্রশাসন, প্রতারণা আসলে ভোট পাওয়ার জন্য, ভোট হয়ে গেলে শেষ প্রতিশ্রুতি আসলে প্রতারণা। ইন্দ্রজিৎ 30 সেকেন্ডস আনইন্টারাপ্টেড। প্রথমত হচ্ছে এই যে ভোটের রাজনীতি যেটা শতরূপাদিরা করতে চাইছে, ওই যে এনাদের আন্দোলনকে সমর্থন না করে শুরুই করলেন দফা 1 দাবি 1। কারণ এনাদেরকে বড়ে করে শতরূপাদি চাইছেন নির্বাচনী বৈতরণী কোনোভাবে যদি পার করা যায়, কোনোভাবে যদি কিছুটা হলো এদের ফসলটা নিজের দিকে টানা যায়। আসলে এরা গণতান্ত্রিকভাবে ভোটের মধ্যে দিয়ে গণতন্ত্রভাবে ভোটের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছতে পারছেন না। তাই ভোটে নয়, বিভিন্ন ক্ষেত্রে কোর্টে গিয়ে বিভিন্ন আন্দোলন বা এনাদের জিনিসগুলোকে ঝুলিয়ে রাখা আর সেই আন্দোলন করে ভোটে ফসল তোলা। উত্তর দেবেন শতরূপাদি 30 সেকেন্ডে। না, ভোটের রাজনীতি কারা করে সেটা একেবারে আপনার কথাতেই তো স্পষ্ট বোঝা গেল। তুমি তো বেশি বোঝো ইন্দ্রজিৎ, তুমি তো বেশি বোঝো। আচ্ছা তোমার সমানে একটা কথা বলি, তোমার সমানে একটা কথা বলি, তুমি বলে যাচ্ছ। আমি পরিষ্কার বলছি, পশ্চিমবঙ্গকে নিস্তার দিতে গেলে, পশ্চিমবঙ্গের মানুষের নতুন করে সম্মান সংগ্রাম ফেরাতে গেলে একমাত্র উপায় হচ্ছে এই সরকারকে টেনে হিঁচড়ে বের করা, এবং সেটা ভোটের মধ্যেই হবে। তার কারণ জনতার এটা দাবি, যে একেবারে দাবি আমি কিশোরা একটা কথা বলি পরিষ্কার ভাবে, প্রতিশ্রুতি মানে প্রতারণা, আর প্রতারণা যে করে তাকে বলে প্রতারক। এই ডেফিনিশনটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি, আমি বলছি প্রতিশ্রুতি দেওয়া মানে যদি প্রতারণা হয় তাহলে সেই প্রতারণা যিনি করেন তিনি প্রতারক, এবং সেই প্রতারক নবান্নের 14 তলায় বসে আছেন। আমি স্বরূপাদির কথাকে 100% সমর্থন করে বলছি, সেই প্রতারককে পশ্চিমবঙ্গ সরকার থেকে ক্ষমতা থেকে সরানো দরকার। একটা কথা বলে আমি শেষ করবো। আচ্ছা, আজকে যে 10,000 ছেলে কুচবিহারে কাকদ্বীপ এসেছিল, তাদের দুটো কমান পরিচয় কিন্তু, মানে দুটো পরিচয় কিন্তু কমান। একটা হচ্ছে এরা কোনো রাজনৈতিক দল বলে নয়, কংগ্রেস হতে পারে, তৃণমূল হতে পারে, সিপিএম হতে পারে, বিজেপি হতে পারে, তারা গিয়েছিলেন। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের থেকে এসেছেন। এদের একটা জিনিস কমান, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের কোটি কোটি টাকা দিয়ে তারা কিন্তু এই টেটের পরীক্ষাটা উত্তীর্ণ হতে পারেননি 2022-এ। তারা যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ হয়েছেন। এই জায়গাটা কিন্তু কমন ফ্যাক্টর ফর অল দোজ যারা কিন্তু আজকে ওই প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসে যেতে চেয়েছে। বেশ, আমি শেষ করতে হচ্ছে সাধারণ মানুষকে প্রশ্ন করেছিলাম সোশ্যাল মিডিয়াতে। প্রশ্ন ছিল বাংলায় যুব প্রজন্মের ভবিষ্যৎ এই সরকারের আমলে কি অন্ধকার? কারণ দেখতে পাচ্ছি সবাই তো রাস্তায় বসে আছে, যাদের অফিসে থাকা, স্কুলে থাকার কথা, তারা আজ রাস্তায় বসে গড়াগড়ি খাচ্ছে আর পুলিশের মার খাচ্ছে। এটা হওয়া উচিত ছিল কি? সাধারণ মানুষ কি বলছেন? প্রায় 35,000 35,000 ভোট পড়েছে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্ম মিলিয়ে। কি বলছেন সাধারণ মানুষ? বাংলায় যুব প্রজন্মের ভবিষ্যৎ কি অন্ধকার? প্রশ্ন করেছিলাম ফেসবুকে। 91% মানুষ বলছেন হ্যাঁ, যুব প্রজন্মের ভবিষ্যৎ এই সরকারের আমলে বাংলায় অন্ধকার। না বলছেন 9%। পরেরটা দেখাবো। এক্স হ্যান্ডেলে প্রায় 12,000 ভোট, 100% মানুষ বলেছেন হ্যাঁ, বাংলায় যুব প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার। যুবকদের এখানে বা যুবতীদের এখানে আর কোনো ভবিষ্যৎ নেই। ইউটিউবের রেজাল্ট দেখবো। সবচেয়ে বেশি ভোট ইউটিউবে পড়েছে। 97% মানুষ বলেছেন এই বাংলায় যুব প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার। এই প্রশ্ন থাকছে, যুব প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার আর বর্তমানে
যুব প্রজন্মকে রাস্তায় টেনে নিয়ে এসে রাস্তায় বসিয়ে লাঠির বাড়ি মেরে, পায়ের বুটের বাড়ি মেরে, লাথি মেরে যে সরকার টেনে হিঁচড়ে জেলে পড়ে, কারণ তারা চেয়েছে নিজেদের অধিকার, তারা চেয়েছে নিজেদের একটা চাকরি, একটা মৌলিক বেঁচে থাকার শর্ত, সেই সরকার কি মানবিক সত্যি? মমতাময়ী সরকার কি? প্রশ্ন থাকছে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। কিশলয়ের অগ্নিবাণে ব্রেকিং নিউজ। মধ্যমগ্রাম বিস্ফোরণ কাণ্ডের তদন্তভার নিল এসটিএফ। বিস্ফোরণে মৃত সচ্চিদানন্দের গতিবিধিতে নজর এসটিএফ এর। হাওড়া, শিয়ালদহ, মধ্যমগ্রাম স্টেশনে সিসিটিভিতে নজর দেওয়া হচ্ছে। মধ্যমগ্রামের কোন হোটেল বা লজে উঠেছিল সচ্চিদানন্দ, কেন উঠেছিল, কখন এসেছিল, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। মধ্যমগ্রামের কারো থেকে বিস্ফোরক সংগ্রহ করেছিল না বাইরে থেকে নিয়ে এসেছিল, সমস্ত কিছু তদন্তে দেখা হচ্ছে। একাধিক বিষয় তদন্ত শুরু করেছে এসটিএফ। মধ্যমগ্রাম বিস্ফোরণ কাণ্ডের তদন্তভার নিল এসটিএফ। বিস্ফোরণে মৃত সচ্চিদানন্দের গতিবিধিতে নজর এবং তদন্ত চালাচ্ছে এসটিএফ। হাওড়া, শিয়ালদহ, মধ্যমগ্রাম স্টেশনে সিসিটিভিতে নজর দেওয়া হয়েছে। মধ্যমগ্রামের কোন হোটেল বা লজে উঠেছিল সচ্চিদানন্দ, সেই সমস্ত কিছু দেখা হচ্ছে। বিস্ফোরক বাইরে থেকে এসেছিল না সেখান থেকে সংগ্রহ করেছিল, সেটাও দেখা হচ্ছে। পুলিশ এবং এসটিএফ সমস্তটা খতিয়ে দেখছে। তদন্তভার নিল এসটিএফ। রিপাবলিক বাংলা জ্যাক অলিভল স্টুডিও থেকে এতক্ষণ দেখছিলেন কিশলয়ের অগ্নিবাণ। ফিরছি ছোট্ট একটা বিরতির পর। এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।